अस्सलाम वालेकुम सर। अस्सलाम वालेकुम सर।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, তাহলে আমরা ধীরে ধীরে আগাইতে থাকি। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে আমরা হাইট এবং ডিস্টেন্স নির্ণয় করব। তো মোটামুটি থিওডোলাইট সার্ভে ওই পর্যন্তই। এখন আমরা একটা নতুন চ্যাপ্টারে আসবো। স্যার স্যার আজিজের বইয়ে স্যার দুইটা প্রবলেমের কথা বলছিলেন স্যার গত ক্লাসে। পাই নাই স্যার খুঁজে। পাই নাই স্যার। না স্যার। নাই স্যার। আমার কাছে বইটা এই মুহূর্তে না। স্যার আমরা যে সূত্রটা শিখছিলাম সেই সূত্রটা নাই স্যার, সেই সূত্রের কোনো স্ট্রাকচার ওইখানে নাই। আর এক দুইটা অঙ্ক দেখছি মানে কিছুটা সিমিলার লাগছে, কিন্তু সেটা অন্যরকম সূত্র দিয়ে স্যার আসলে ইয়া করার মতো না। বুঝিনি কিছু। সূত্র তোমরা মানে কি বলে সূত্র যেভাবেই হোক মানে কিভাবে বের করতে হবে লজিকটা বুঝছো তো নাকি? স্যার ওইটা বোঝা গেছে স্যার। আমাদের থিটা স্যার এটা কি থিওরি হিসেবে শেখা লাগবে? থিওরি হিসাবে বলতে তোমরা যদি সূত্র দিয়ে করতে চাও সূত্র হিসেবে করতে পারো, কিন্তু তোমার ওই যে ফিগারটা ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, যে তুমি এখানে H1 H2 কি H কি, তারপরে তোমার ডি কি স্মল ডি কি, ঠিক আছে, স্টাফ রিডিং কোনটা কি, এই জিনিসটা যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তুমি মানে যে সূত্রই অ্যাপ্লাই করো কোনো সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা স্যার, এই যে থিওডোলাইট যে স্যার ফোকাসিংটা করে স্যার, এখান থেকে কি স্যার আলোক রশ্মি বের হয় নাকি স্যার? ফোকাসিং যে করে আলোক রশ্মি না স্যার, মানে ওইখান দিয়ে মানে দেখো অনেক দূরে গিয়ে কেন ওই যে ইয়ে দেখো না দূর তোমরা কখনো টেলিস্কোপ কখনো ব্যবহার করো নাই? দেখো নাই বাইনাকুলার দিয়ে দূরের জিনিস দেখো নাই? জি স্যার দেখছি স্যার। ওইটার দিকে ওইটার দিকে আলোক রশ্মি বের হয় না স্যার। তোমার চোখ থেকে যে আলোক রশ্মি সেইটা ওই দিক দিয়ে বের হয় আর কি। ঠিক আছে, মানে এটার ব্যাপার হচ্ছে যে আমরা ওই যে জুম করি না, জুম করে একটা দূরের জিনিসের কাছে নিয়ে আসি, এটা হলো এরকম। তোমার এখানে লেন্স ব্যবহার করা আছে, ওই লেন্সটা তোমার দূরের বস্তুকে কাছে টেনে নিয়ে আসে, ছোট জিনিসকে অনেক বড়। না স্যার, ওই যে লেন্সে যে নেয় স্যার, মানে কাছে দূরের জিনিসকে স্যার কাছে নিয়ে আসে, এরপর স্যার এটা তো দেখা যায়, বাট এটা মানে রিডিং নিবে কিভাবে স্যার? এইটাই তো বলতেছিলাম স্যার। আরে রিডিং কাছে নিয়ে আসে এটা তো স্যার মাথায় চিন্তা কইরা মানে রিডিং ডায়াফ্রাম আছে, ঠিক আছে, ওর ভিতরে এরকম একটা গ্লাস লাগানো আছে। ওই গ্লাসের তোমার আমাদের যে লাইন অফ কলিমেশন, এই কলিমেশন বরাবর এরকম দাগ কাটা আছে, ক্রস হেয়ার যেটাকে বলে। ঠিক আছে, এই যে ক্রস হেয়ারের এই যে ছেদ বিন্দু যেটা, এইটা ঠিক আছে, এইটা তোমার এই যে আমার এই শীর্ষবিন্দু বরাবর ফিট করবে। কিছু নাই, এই জিনিসটাকে এইটার সাথে মিলাবা, ওখানে দেখা যাবে যে তোমরা তো গেমস খেলো, ভিডিও গেমস খেলো, ঠিক আছে, ওই যে বন্দুক দিয়ে মানুষ মেরে মেরে একদম ভাঁজ করে ফেলো, করো না? ওইটা যখন ওই যে গুলি করো তখন কি দিয়ে দেখে গুলি করো? এম করতে হয় স্যার, চোখ বরাবর যে গুলি করো, এম করো, কি দিয়ে করো? এখানে এরকম একটা ইয়ে থাকে না, যেটার যে একটা ক্রস হেয়ার থাকে, এখানে যখন চোখ বরাবর যায় তখন ফুস করে মেরে দেয়, একদম চোখের মধ্যে দিয়ে গুলি ঢুকে যায়, তাই হয় না? আমাদের ওই থিওডোলাইটের ভিতরে এরকম একটা গ্লাস আছে, সেখানে ক্রস হেয়ার আছে। এই ক্রস হেয়ারের এই তোমার এই ছেদ বিন্দুটা এই বরাবর যখন তোমার এই সোজাসুজি চলে আসবে তখনই বুঝবে যে তোমার ফোকাসিংটা হয়ে গেছে, ঠিক আছে, তখন ওইটা রিডিং নিয়ে নিবে।
এইটা মাথার মধ্যে ঢোকে না স্যার। কি এবার বুঝছো নাকি? বলো। ক্রস প্লাটিনাম ওয়্যার দিয়ে কি তৈরি করা হয়? হ্যাঁ, ক্রস হেয়ার নাকি প্লাটিনাম ওয়্যার দিয়ে তৈরি করা হয়, সেটা কেন? এখন কি দিয়ে তৈরি করা হয় সেটা আমার জানা নেই। এখন ওইটা দিয়ে কেন তৈরি করা হয় সেটাও আমি বলতে পারবো না। কারণ ওইটা হয়তো বা তোমার আহ, মানে দেখতে বেশি পরিষ্কার লাগবে বা কোনো একটা কারণ তো আছেই। ঠিক আছে, এখন প্লাটিনাম স্যার দিয়ে কেন তৈরি করা হয়েছে বলতে পারবো। বলো। আমরা যে সূত্রটা প্রতিপাদন করছি এখানে, মানে ইন্টারনাল যে ডিসটেন্সটা সেটা মাপা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা সূত্রটা প্রতিপাদন করছি, সেটা তো বইয়ের সাথে মিলে নাই। কিন্তু আমাদের থিওরিটিক্যালি সেটা ঠিক আছে। এখন পরীক্ষায় স্যার এগুলা নিয়ে যদি কাজ করতে চাই সেক্ষেত্রে অনেক সময় লাগবে না? তাহলে তোমরা যেটা করে আছে, ঠিক আছে, তুমি নোটেশন গুলো যদি ওইভাবে করো, বা তোমার এই যে আমি জাস্ট কি করছি, তোমার আগেরটাকে এ ধরছি, পিছনেরটাকে বি ধরছি, আর বইয়ে আছে হলো তোমার পেছনেরটাকে এ ধরছে, সামনেরটাকে বি ধরছে। ঠিক আছে, পেছনেরটাকে ধরছে থিটা 1, সামনেরটাকে ধরছে থিটা 2, আর আমি ধরছিলাম কি জাস্ট উল্টা। তোমরা বইয়েরটাও করতে পারো, কোনো সমস্যা নাই, জাস্ট এইটুকু মনে রাখতে হবে যে আমার থিটা 1 পেছনেরটা আর থিটা 2 হলো সামনেরটা। পেছনের স্টেশনটা এ, সামনের স্টেশনটা বি। এটুকু যদি মনে রাখো তাহলে বইয়ের সূত্র যদি মুখস্থ করে রাখো তাহলে সমস্যা নেই। আর যদি চিন্তা করো যে আমার সূত্র মনে নাই, আমি একটু কনফিউশনে পড়ে গেছি, তখন তুমি নিজের মতো করে যে যেভাবে ডিরাইভ করলাম ওইভাবে একটু ডেরিভেশন করে বের করে ফেলতে পারো। এটা বেশি সময় লাগবে না। আমার কথা বুঝতে জি পারছো? স্যার। জি স্যার, প্রশ্নগুলো কি স্যার ডিরেক্ট এরকম যেরকম ডাটা আমরা ইউজ করছি সেভাবে আসবে নাকি ঘুরায় পেঁচায় আসতে পারে? তোমার যদি সরাসরি ডাটা দেয়া থাকে, ঠিক আছে, এবং তোমার বলে দেওয়া থাকে, ঠিক আছে, যে কি বলে এই স্টেশন পেছনে, বি স্টেশন সামনে, তাহলে বইয়ের সূত্রটা ইউজ করবা। আর যদি শুধু বলে দেওয়া থাকে যে তোমার থিটা 1 এবং থিটা 2, ঠিক আছে, এইভাবে হয়তো বলে দেওয়া থাকবে না, তোমার ডিটেইলস বলে দেওয়া থাকবে, অথবা তোমার যদি ফিগার দেয়া থাকে, তোমার সরাসরি ফিগার দেয়া আছে, ফিগারে তোমার থিটা 1 থিটা 2 টাকে ইন্ডিকেট করে দেওয়া আছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে যদি শুধু থিটা 1 থিটা 2 এর মান দেয়া থাকে, তাহলে তুমি ফিগারে যেভাবে আছে ওইভাবে করে ফেলবা। আর যদি ফিগার না দেয়া থাকে এবং তোমার আগের স্টেশন পরের স্টেশনের অ্যাঙ্গেল গুলো বলে দেওয়া থাকে, তাহলে তুমি তোমার মতো করে করলেই হবে। ঠিক আছে, এখানে একদম সরাসরি সূত্র ইউজ করতে হবে তা না। আমি তো এখানে সূত্র ইউজ করে বের করি নাই। আমি কি আমার এখানে জাস্ট সিমিলার একটা অ্যাঙ্গেল ইউজ করছি, তাই না? আমরা দুইটা ত্রিভুজ থেকে আমরা আমাদের ওই যে ডিটাকে বের করছি, ডি বের করার পরে জাস্ট মান বসিয়ে দিচ্ছি, হয়ে গেছে। এখানে মানে সূত্র একদম মুখস্থ করতে হবে এমন কি বলে বিধিবিধান নাই। তুমি জাস্ট সূত্র মুখস্থ করলে তোমাকে ফিগারটা একটু মনে রাখতে হবে, এটা মাথায় রাখতে, যে আমি কোনটার ক্ষেত্রে আমার থিটা কোনটা ধরলাম, থিটা 1 ধরছি কোনটা, থিটা 2 ধরছি কোনটা। ঠিক স্যার আছে, বললো। স্যার এই ধরনের একটা ম্যাথ করতে পারলে হয়তো ভালো হইতো স্যার, যদি দেখায় দিতেন। আমাদের তো এখানে প্র্যাকটিস করার তো ম্যাথ নাই স্যার এইভাবে। আচ্ছা, মনে করো যে আহ, আমি একটা ডাটা তোমাদেরকে বলে দিই, ঠিক আছে। ধরো যখন আমাদের ওই অবজেক্টটা কি বলে ইনএক্সেসিবল, ঠিক আছে, মানে আমরা এখানে করতে পারবো না এই ক্ষেত্রে। ঠিক আছে, তোমাদের আমি বলে দিলাম যে কি বলে যে when স্টেশন এট এ, ঠিক আছে, তখন তোমার আমার তোমার টাওয়ারের শীর্ষবিন্দুতে যে ভার্টিক্যাল কোণ তৈরি করে সেই কোণের মান আমি দিয়ে দিলাম। ঠিক আছে, ধরো এই স্টেশনের জন্য
আমার অ্যাঙ্গেলটা হলো 30 ডিগ্রি। আর যখন আমার থিওডোলাইটটা এট স্টেশন বি তে, তখন তোমার অ্যাঙ্গেল, ভার্টিক্যাল অ্যাঙ্গেল আমার 25 ডিগ্রি, ঠিক আছে। এবং এ এবং বি এর মধ্যবর্তী যে ডিস্টেন্স, ঠিক আছে, এই স্টেশন এবং বি স্টেশনের মধ্যবর্তী ডিস্টেন্স ডি সমান সমান তোমার ধরো 10 মিটার, ঠিক আছে। এবং আমার স্টেশন এ তে স্টাফ রিডিং at benchmark from station A equal to ধরলাম আমরা 2.5 মিটার, আর from station B এটা ধরলাম 3 মিটার। ধরো এই করে ডাটা দেয়া আছে। এখন তোমাকে বললাম যে আমাদের ডিটারমাইন আরেকটা স্যার বেঞ্চমার্কের আরএল লাগবে স্যার। আচ্ছা, হ্যাঁ, বেঞ্চমার্কের আরএল লাগবে, সেটা আমি পরে বলে দিচ্ছি। ডিটারমাইন দা হাইট অফ টাওয়ার, আর আরএল এট বেঞ্চমার্ক আমি বলে দিলাম তোমার 110। 30 মিটার। স্যার হ্যাঁ বলো। এখানে কি ডি এর মান চাওয়া যেতে পারে না? এখানে ওই যে বড় দূরত্বটা। হ্যাঁ সেটাও চাওয়া যায়। কি বলে তোমার যে স্টেশন এ থেকে, হ্যাঁ স্টেশন এ থেকে আমার টাওয়ারের ডিসটেন্স কত, এটা কত, বা স্টেশন বি থেকে আমার টাওয়ারের কি বলে বটমের ডিসটেন্স, হরিজন্টাল ডিসটেন্স কত, সেটা বের করো। এটাও আসতে পারে, ঠিক আছে। ডি ইকুয়াল টু কত, সেটাও আসতে পারে। পারবা না এখন? এই যে এরকম ডাটা, তোমার ডাটা দেয়া থাকবে। এখন বলো, এই যে অ্যাঙ্গেল আমি বলে দিলাম, এতে অ্যাঙ্গেল বিতে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল দেখে তুমি বুঝতে পারবা যে এ কোথায় আছে বি কোথায় আছে। বলো তো এ কোথায় আছে বি কোথায় আছে? বি পিছনের কোনটা দিকে, আগে কোনটা পিছনে? বি পিছনের দিকে আছে। স্যার বি পিছনে আছে স্যার, বি পিছনে আছে, এ সামনে পিছনে আছে এবং একটু উপরে আছে। বুঝে গেছো। আর বিটা আবার একটু উপরে আছে, সেটাও বুঝতেছো। পারবা না এখন? ইনশাআল্লাহ স্যার। এই প্রবলেমটা করো, তাইলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। ইনশাআল্লাহ। এই যে তোমরা মানে এটা বুঝতে পারছো, এটাই মেইন, ঠিক আছে, যে আমার এ কোথায় বি কোথায়, এখানে ডি সবই দেওয়া আছে। তারপর স্টাফ রিডিং ও বুঝতে পারছো যে এ বিন্দুতে তোমার বি বিন্দুতে আমার থিওডোলাইটটা উপরে উঁচুতে আছে, ঠিক আছে। তো এইটা ধরো 2 মিটার হলো, তখন কি হবে, নিচুতে আছে। এই এখানে কিছুই না, বেসিক জিনিসটা তুমি যদি পারো বুঝে থাকো, তাহলে এমনিতেই করতে পারবে, এটা কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে এটা তোমরা একটু সবাই করো, করে মানে দেখবা মিলাবা যে সবার একই রকম রেজাল্ট আসছে কিনা, ঠিক আছে। যদি সবার একই রকম রেজাল্ট আসে তাহলে বুঝবা যে হয়েছে, আর যদি দেখো যে অধিকাংশ একরকম হয়েছে, তোমার আলাদা হয়েছে, তাহলে বুঝবা তোমার কিছু একটা ঝামেলা আছে, ঠিক আছে। তো এটা তোমরা একটু করবা। আমরা এবার আসি, কোন চ্যাপ্টার শুরু করব। আচ্ছা, আমাদের সার্ভেইং এ তোমার একটা জিনিস খুব জরুরি দরকার হয়, সেটা হলো
আমাদের যেরকম আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এ একটা কাজ খুব বেশি করা হয়, সেটা হলো ধরো একটা তোমার জায়গার এরিয়া আমরা কিভাবে ক্যালকুলেট করব। ধরো বিভিন্ন রকম তোমার সাইজের জায়গা, সেখান থেকে আমরা কিভাবে এরিয়া ক্যালকুলেট করব, অ্যাজ ওয়েল এজ ধরো আমরা একটা এলাকা সার্ভে করলাম, ধরো চেইন সার্ভে করলাম, চেইন সার্ভে করার পরে সেই তোমার সার্ভের এরিয়াটা কতটুকু, টোটাল এরিয়া, সেটা আমরা কিভাবে পাবো। অ্যাজ ওয়েল এজ ধরো আমরা লেবেলিং করলাম, লেবেলিং করার পরে ওই এলাকার তোমার ধরো জায়গা তো আর একই সমান না, তার উঁচু নিচু জায়গা, তো সেই জায়গাটা যদি আমি লেবেল করতে চাই, একই লেভেলে নিয়ে আসতে চাই, তাহলে ওইখানে আমাদের কি পরিমাণ মাটি কাটতে হবে, কি পরিমাণ ফিল করতে হবে, কাটিং ফিলিং, ঠিক আছে, এগুলো আমরা কিভাবে নির্ণয় করতে পারি। এরপর ধরো একটা রাস্তা তৈরি করতে হবে, সেই রাস্তাটা একটা নির্দিষ্ট লেভেলে আছে, ঠিক আছে, ধরো উঁচু নিচু, আমরা একটা নির্দিষ্ট ফরমেশন লেভেলে সেই রাস্তাটাকে সমান করতে চাই, তো সেখানে কি পরিমাণ আমাদের মাটি লাগবে বা কি পরিমাণ মাটি কাটতে হবে, বা একটা জায়গাতে আমরা ড্রেন করতে চাই বা একটা নদী খনন করতে চাই, তাহলে সেই জায়গাতে কি পরিমাণ আমাদের মাটি খনন করতে হবে, সেগুলো আমরা কিভাবে ক্যালকুলেশন করব, সেগুলো আমরা দেখব। তো এগুলোর জন্য আমাদের মোটামুটি কিছু ফর্মুলা আছে যেগুলোই আমরা কমনলি ইউজ করে থাকি। ওই ফর্মুলাগুলো ইউজ করে আমরা আমাদের এরিয়া এবং ভলিউম ক্যালকুলেশন করে থাকি, ঠিক আছে। তো প্রথমে আসি আমরা কম্পুটেশন অফ এরিয়া, দেখো চ্যাপ্টার 7, কম্পুটেশন এরিয়া, ঠিক আছে। তো আমরা এরিয়া বিভিন্ন, যদি আমাদের ট্রায়াঙ্গেল হয় ট্রায়াঙ্গেলের ফর্মুলা ইউজ করি, যদি আমাদের ট্রাপিজিয়াম হয় তখন ট্রাপিজয়েডাল ফর্মুলা ইউজ করি, তারপরে যদি রেক্টেঙ্গেল হয় রেক্টেঙ্গেলের ফর্মুলা ইউজ করি, তারপরে তোমার যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় সেটার জন্য আমরা সেই ফর্মুলা ইউজ করি। একইভাবে যদি স্কোয়ার হয় স্কোয়ার ফর্মুলা ইউজ করি, মানে আমাদের নর্মাল যে ফর্মুলাগুলো সেইগুলো আমরা ইউজ করে থাকি। তো তোমরা সব ফর্মুলাগুলো জানো। আমাদের কমন যে ফর্মুলা সবচেয়ে বেশি ইউজ হয় সেটা হলো তোমার ট্রায়াঙ্গেলের ফর্মুলা আর হলো তোমার ট্রাপিজয়েডাল ফর্মুলা, ঠিক আছে। এই দুটা আমাদের এরিয়া ক্যালকুলেশনের জন্য বেশি ইউজ হয়, তার সাথে আমাদের যে রেক্টেঙ্গেলের ফর্মুলা। তো এই ফর্মুলাগুলো তোমরা সবাই জানো যে আমাদের যদি তোমার তোমার যে কোনো একটা তোমার ট্রায়াঙ্গেল হয় যেটাকে বলে বিষমবাহু ত্রিভুজ, সেটার যদি সাইড গুলো জানা থাকে, ধরো এটা আমাদের একটা ট্রায়াঙ্গেল এ বি সি, তাহলে এর ক্ষেত্রফল তোমরা খুব সহজেই বের করতে পারো, তাই না? যে ট্রায়াঙ্গেল root over s into s minus s minus b plus root over s into s minus a into s minus b into s minus c। এসটা কি? এটা হলো আমাদের অর্ধপরিসীমা, অর্ধপরিসীমা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমাদের এই পেরিমিটারের হাফ। তারপরে যদি আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা ওই যে হাফ root 3/4 into s square, হ্যাঁ সমকোণী হলো স্যার হাফ একটা গুণন সূত্র আছে ভূমি স্যার। গুণন উচ্চতা, ওই সূত্র দিয়ে, জি স্যার। ঠিক আছে। একইভাবে আমাদের যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয় সেটার জন্য আমরা ফর্মুলা জানি, রেক্ট্যাঙ্গেলের এরিয়া দৈর্ঘ্য গুণন প্রস্থ, তারপরে স্কোয়ারের এরিয়া তোমার তোমার যে কোনো একটা সাইডের স্কোয়ার, তারপর ট্রাপিজয়েডালটা সবচেয়ে আমাদের বেশি লাগে আর কি, ঠিক আছে। এরিয়া অফ ট্রাপিজিয়াম হাফ ইন্টু a প্লাস বি ইন্টু ডি। এটা কিরকম? আমাদের ধরো
এরকম একটা তোমার ক্ষেত্রফল, ঠিক আছে, যার দুইটা বাহু সবসময় কি হয়, সমান্তরাল, প্যারালাল, তাই না? তো সেটা আমরা কিভাবে বের করি, যে আমাদের আর এই প্যারালাল বাহু হলো একটা এ আর একটা হলো বি, ঠিক আছে, এবং এর মধ্যবর্তী দূরত্ব, এই প্যারালাল বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব হলো ডি। সেই ক্ষেত্রে যদি আমরা প্যারালাল বাহুর দৈর্ঘ্য জানি এবং তাদের মধ্যবর্তী দূরত্বটা জানি, ঠিক আছে, তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করি খুব সহজে, ঠিক আছে। অথবা এটাকে আমরা ভাগ করেও নিতে পারি, একটা হলো তোমার ত্রিভুজ আর একটা হলো তোমার চতুর্ভুজ, ত্রিভুজ চতুর্ভুজ থেকেও আমরা আমাদের এরিয়া নির্ণয় করতে পারি। তো ট্রাপিজিয়াম যদি আসে আমরা ভাগ করার কোনো দরকার নেই, আমরা সরাসরি আমরা ট্রাপিজিয়ামের ফর্মুলা ইউজ করে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের করে ফেলব, ঠিক আছে। তো এইভাবে আমরা আমাদের কি বলে আমাদের ক্ষেত্রফলগুলো নির্ণয় করে ফেলবো। একইভাবে যদি আমাদের সার্কুলার হয় তখন সার্কেলের যে ফর্মুলা সেগুলো ইউজ করব, ঠিক আছে। এবং যদি একটু ইরেগুলার তোমার শেপ হয় তখন আমরা সেগুলোকে খুব ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে ফেলবো, ভাগ করে ফেলে আমরা সেগুলাকে পরবর্তীতে আমরা প্রত্যেকটার আলাদা আলাদা এরিয়া বের করে সেগুলোকে যোগ করে আমরা আমাদের কাজটা সম্পন্ন করব। স্যার বলো। ট্রাপিজিয়াম ইউজ করা হয় যখন, তখন তো স্যার আসলে প্যারালাল লাইন আঁকার দরকার পড়ে, সেগুলো কিভাবে আঁকা হয় একটার সাথে আরেকটা প্যারালাল করে? হ্যাঁ, প্যারালাল লাইন ছাড়া তো তুমি ট্রাপিজিয়াম আঁকতে পারবে না। এই যে দুটো প্যারালাল তোমার লাইন। জি স্যার, প্যারালাল লাইনগুলো জমির মধ্যে কিভাবে নেওয়া হয়? ও জমির মধ্যে? জি স্যার। আমরা যখন সার্ভে করব তখন এই তো। জি স্যার। ওইটা আমরা কিভাবে নেব, ওইটা আমরা ওই যে অফসেট নাম শুনতে হবে, তাই না? আমরা যখন চেইন সার্ভে করছিলাম, আমরা চেইন সার্ভেতে বিভিন্ন অবজেক্টের অফসেট নিয়েছিলাম। আর চেইন সার্ভেতে তোমার অফসেট মানে একটা লাইন থেকে, বেজ লাইন থেকে বা চেইন লাইন থেকে আমাদের বিভিন্ন বস্তুর অফসেট নির্ণয় করে তারপরে আমরা সেই অফসেটের দৈর্ঘ্যটা নির্ণয় করি। দৈর্ঘ্য নির্ণয় করে সেগুলো আমরা আমাদের ফিল্ড বুকে লিখে রাখি। পরবর্তীতে সেটা ড্রয়িং এ প্লেস করে আমরা পরবর্তীতে তোমার সেই এরিয়ার ক্ষেত্রফলটা ক্যালকুলেট করি। এটা কিভাবে? মানে স্যার চেইন হিসাব থেকে স্যার আমি একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে ডিসটেন্স নির্ণয় করার পরে স্যার পরে সূত্র বসে এরিয়া নির্ণয় করা যায়। হ্যাঁ, ধরো এটা হলো আমার চেইন লাইন, ঠিক আছে, এটা আমার চেইন লাইন, আমার দুই পাশে বিভিন্ন বস্তু আছে, ঠিক আছে, এখানে একটা গাছ আছে, এখানে একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর কর্নার আছে, এখানে একটা ইলেকট্রিক পোস্ট আছে, ঠিক আছে। এগুলো তো আমাদের তোমার এই চেইন লাইনের সাপেক্ষে কত ডিসটেন্স আছে সেগুলো বের করতে হবে। আমরা কি করি যে আমাদের এইটার বরাবর অফসেট মানেই হলো আমার ওই বস্তু থেকে এই চেইন লাইনের সাথে পারপেন্ডিকুলার ডিসটেন্স। এখান থেকে তোমার ডিসটেন্স মনে করো যে তোমার 5 ফিট, ঠিক আছে, 5 মিটার ধরলাম। এইখান থেকে এটার ডিসটেন্স অফসেট হলো আমার 2 মিটার, এটা মনে করো যে আমার 3 মিটার, ঠিক আছে, এটা আমার 2 মিটার, ঠিক আছে। কিভাবে এটা আমার ধরো তোমার 7 মিটার, এবং এটা আমার ধরো 0, আমি এখান থেকে কাজ শুরু করছি, এটা তোমার 5 মিটার পরে, 0 থেকে এটা 10 মিটার পরে, এটা ধরো 12 মিটার পরে, এটা তোমার 12 আর 5 17 মিটার পরে, এটা ধরো 20 মিটার পরে, ঠিক আছে। মানে এটা হলো আমার চেইন লাইন, ঠিক আছে। চেইন লাইন থেকে 5 মিটার পরে আমি একটা অবজেক্ট পাইলাম, সেটার অফসেট আমার 5 মিটার, ঠিক আছে। একইভাবে এখান থেকে আরো 5 মিটার পরে আমি একটা অবজেক্ট পাইলাম এই পাশে, আমার বাম পাশে,
সেটা নিলাম ধরো এটা থেকে এটার ডিস্টেন্স 3 মিটার। একইভাবে এখান থেকে আর 2 মিটার পরে আমি আরেকটা অবজেক্ট পেলাম যেটা আমার সেম লাইন থেকে 2 মিটার পরে। অর্থাৎ এইভাবে আমরা সবগুলো অফসেট নির্ণয় করবো। অফসেট নির্ণয় করলে তখন কি দেখো আমার এই সবগুলো লাইন কি আমাদের তো প্যারালাল লাইন, ওই প্যারালাল লাইন। এখন আমি যে সার্ভেটা করলাম, এখন এর মধ্যবর্তী যে এরিয়া সেটা যদি তোমাকে নির্ণয় করতে বলা হয় তাহলে পারবা না যে আমার সার্ভে এরিয়া কতটুকু? তখন কি করবা? মানে স্যার এরিয়ার কোণা থেকে বিন্দু নিব স্যার, এরপরে স্যার লাস্টে ওগুলো যোগ করে দিব, তাহলে স্যার এরিয়াটা প্রকৃতপক্ষে দেখা যাবে। দেখো তুমি এইটার সাথে এটা যোগ করে দাও, তাহলে কি এটা একটা ট্রাপিজিয়াম হয়ে গেল না? যার এই যে প্যারালাল লাইন গুলো আমি জানি, একইভাবে এটার এই যে মধ্যবর্তী ডিস্টেন্সটা আমি জানি, ডিসটেন্সও পাওয়া যায় স্যার। হ্যাঁ, তারপরে এটার সাথে এটা যোগ করে যদি দাও তখন কি হবে? আমার এটা কিন্তু আরেকটা তোমার ট্রাপিজিয়াম, আবার এটার সাথে এটা যোগ করে দাও তাহলে কি হয়ে গেল? এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল। একইভাবে তুমি এটার সাথে এটা যোগ করে দাও তাহলে কি তুমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাইলা। একইভাবে এটার সাথে এটা যোগ করে দাও তাহলে কি একটা ট্রাপিজিয়াম পেয়ে গেলা। হ্যাঁ, এইভাবে তুমি এটার সাথে এটা যোগ করে দাও, এখানে একটা ট্রায়াঙ্গেল। তখন ফাইনালি তুমি টুকরা টুকরা করে এরিয়া পাবো স্যার। হ্যাঁ, পরে তুমি সবগুলোকে যোগ করে দিলা, তাহলে তুমি তোমার সার্ভে এরিয়াটা খুব সহজে পেয়ে গেলাম। ওকে, তাহলে দেখো আমরা এইভাবে আমাদের ফিল্ড বুক থেকে বা একটা সার্ভে রেকর্ড থেকে আমরা কিন্তু আমাদের এইভাবে আমাদের সার্ভে এরিয়াটুকু আমরা খুব সহজেই আমাদের বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তো তোমাদের বইয়ে দেখো এই টাইপের কিছু এক্সাম্পল দেয়া আছে, তোমরা এগুলো একটু করবা। ঠিক আছে, প্রবলেম 1 দেখো একটা ফিল্ড বুক দেওয়া আছে। ফিল্ড বুকের তোমার স্টেশন এ, পেগ স্টেশন এ, পেগ স্টেশন বি, এ বি এর মধ্যবর্তী যে তোমার এরিয়া, সেই এরিয়াটা ক্যালকুলেট করতে হবে। তো এরা একটু সুন্দরভাবে তোমার ড্রয়িং করে সাজিয়ে তারপরে অঙ্কগুলো করছে, তোমরা এইভাবে করবা। পারবা তো নাকি? যে প্রত্যেকটা আলাদা আলাদা টুকরা টুকরা করে ভাগ করে পরবর্তীতে তোমাদের সব এরিয়া গুলো যোগ করে দিবা। কোথায় কোথায় বুঝো নাই? কোথায় স্যার? না প্লিজ, কোথায় বুঝো নাই বলো। স্যার একটা এই চার্টের মধ্যে যদি স্যার একটা ডাটা বুঝিয়ে দিতেন ভালো হতো। কোনটা কিভাবে নেওয়া হয়? ঠিক আছে, দেখো বই থেকে দেখাই দিই।
এই যে এটাকে আমাদের ফিল্ড বুক বলে, বুঝছো? আমরা যখন সার্ভে করব তখন আমাদের এরকম একটা ফিল্ড বুক পাবো। তো আমরা কি করি, ধরো এই বরাবর একটা চেইন লাইন তুমি ড্র করলা, বা এই বরাবর তুমি মেইন চেইনটা রাখলা, রাখার পরে আমাদের চেইন সার্ভের কাজে হচ্ছে আমাদের একটা চেইন লাইনের দুই পাশে যে সকল বস্তুগুলো আছে সেই বস্তুগুলোর ডাটা রেকর্ড করা। ঠিক আছে, তো এটা হলো আমাদের চেইন লাইন। তুমি এখান থেকে প্রথমে এখান থেকে কাজ শুরু করছো, ঠিক আছে, এটা হলো জিরো বিন্দু, এটা একটা স্টেশন, এটা পেগ, দেখো এখানে একটা পেগ তোমার সেট করা আছে। একইভাবে আমার বি, এটা একটা আরেকটা স্টেশন, ঠিক আছে, এখানে আরেকটা পেগ দেওয়া আছে। এখন এই দুই স্টেশনের মধ্যবর্তী সমস্ত বস্তুগুলোর আমরা রেকর্ড নিব। ঠিক আছে, তো তুমি খেয়াল করে দেখলা যে মানে এর আশেপাশে কোনো বস্তু নেই। তুমি এ থেকে 20 মিটার দূরে গিয়ে তুমি দেখলা যে ডান পাশে একটা তোমার ধরো গাছ আছে, বড় গাছ। তখন তুমি এই 20 মিটার দূর থেকে একটা অফসেট নিলা, ঠিক আছে, সুবিধাতে তুমি পরিমাপ করে দেখলা যে এটা তোমার 42 ফিট বা মিটার যাই বলো, ঠিক আছে, যে এখান থেকে এই পর্যন্ত 42 মিটার অফসেট। ঠিক আছে, একইভাবে তুমি এখান থেকে আবার 20 মিটার দূরে গিয়ে দেখলা যে এই পাশে 20 মিটার আরেকটা অফসেট আছে। এখান থেকে আবার তোমার এখান থেকে কত 25 মিটার দূরে গিয়ে দেখলা এই পাশে ডান পাশে 58 মিটারের একটা অফসেটের অবজেক্ট আছে। একইভাবে এখানে গিয়ে দেখলা যে এখানে তোমার 60 মিটারের একটা অবজেক্ট আছে। ঠিক আছে, এরপরে আমাদের স্টেশন বি। এখন এই এ এবং বি এর মধ্যবর্তী তুমি যে সার্ভে করলা তার ভিতরের ক্ষেত্রফলগুলো তুমি বের করো, তোমাকে বলা হবে। ঠিক আছে, তো তখন এইটাকে এরা একটু সোজা করে, ঠিক আছে, এই যে এটাকে এ স্টেশন, এটা বি স্টেশন। ঠিক আছে, এটা হলো ডান পাশ, এটা বাম পাশ, এভাবে একটু সুন্দর করে ফিগারটা আঁকায় নিছে। ঠিক আছে, এটাকে এ, তারপরে এই যে মাঝখানের এই 20 মিটার দূরে যে দূরত্ব, সেখানে জি, প্রত্যেকটা পয়েন্টটাকে আলাদা নোটেশন দ্বারা একটু ভাগ করে নিচ্ছে, যাতে পরবর্তীতে আমাদের এরিয়া গুলো লিখতে সুবিধা হয়। ঠিক আছে, তো সবগুলোকে নোটেশন দিয়ে তোমার প্রকাশ করার পরে এখন তাহলে আমার কয়টা ক্ষেত্রফল আসছে, 1 2 3 4 5 6। ঠিক আছে, তো প্রত্যেকটা ক্ষেত্রফলকে তুমি আলাদা আলাদা করে হিসাব করবা। তো এইভাবে একটু সব করে নিবা। প্রথমে সিরিয়াল নাম্বার। ঠিক আছে, 1 নাম্বার ক্ষেত্রফল আমার কোনটা, এ জি এসিজি। ঠিক আছে, ত্রিভুজ এসিজি ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটার ডিসটেন্স হলো 42 মিটার, আর এখান থেকে এই পর্যন্ত এই ডিসটেন্স হলো আমার 20 মিটার। ঠিক আছে, এরপরে আসতেছে এখানে হলো ফিগার, তারপরে হলো চেইনেজ। চেইনেজ মানে হলো আমার এই যে প্রত্যেকটা বিন্দুতে চেইনের যে রিডিং সেটাকে বলা হয় চেইনেজ। ঠিক আছে, আমার প্রত্যেকটা বিন্দুতে চেইনের রিডিংটাকে বলা হয় চেইনেজ। ঠিক আছে, অর্থাৎ এখানে তো জিরো, এই বস্তুর চেইনেজ হলো, অর্থাৎ এই পয়েন্টের চেইনেজ 20 মিটার, এই পয়েন্টের চেইনেজ এইখান থেকে 40 মিটার, এই পয়েন্টের চেইনেজ এখান থেকে 65 মিটার, তারপরে এই পয়েন্টের চেইনেজ একদম এইখান থেকে 90 মিটার, আর এই পয়েন্টের চেইনেজ 110 মিটার। এগুলাকে বলা হয় চেইনেজ। ঠিক আছে, অর্থাৎ চেইনের যে দিক মানে সেটাকে বলবো চেইনেজ। চেইনেজ প্রথম স্টেশন, তোমার প্রথম বস্তুটা কোথায় আছে, 20 মিটার। ঠিক আছে, 0 থেকে 20। তারপরে দ্বিতীয় স্টেশনটা কি, ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম হলো এই যে 20 থেকে আমার 65। ঠিক আছে, তাহলে 20 থেকে 65 এর মধ্যবর্তী ডিস্টেন্স কত, 45 মিটার। আর প্রথমটার ডিস্টেন্স হলো 20 মিটার। এরপরে 3 নাম্বার যে তোমার ক্ষেত্র, সেটার চেইনেজ হলো তোমার 65 থেকে 110। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত, এটা থেকে এটা বাদ দাও, বাদ দিলেই যেটা আসে সেটা হলো 45 মিটার। একইভাবে 4 নাম্বারের চেইনেজ আমার কত, 90 মিটার এবং 110 মিটার। তো মধ্যবর্তী দূরত্ব কত, এটা থেকে এটা বিয়োগ দাও, বিয়োগ দিলে এই যে 20 মিটার।
এইভাবে আমরা প্রত্যেকটার আমাদের চেইনেজ লিখবো, বেজ মানে বেজের দৈর্ঘ্য লিখবো। এবার হলো অফসেটের দৈর্ঘ্য তো আমাদের জানাই আছে, ঠিক আছে। যে প্রথমটা হলো 42 মিটার, পরেরটা হলো স্যার এই ব্যাপারটা স্যার বোঝা যাইতেছে না স্যার, 42 এর 58 কেন স্যার? আমি তো স্যার 020 থেকে স্যার 0 to 42 করছি। এরপরে স্যার ওইখানে বেস 45 এর ওইখানে আবার 42 থেকে 58 এটা কি হবে? মেইন অফসেট কেমনি? স্যার এখানে বলছে যে অফসেট গুলো দুই পাশে 42 মিটার আর 58 মিটার আছে। এখানে মিন অফসেট বলতে স্যার আসলে মনে হয় ইয়ে করে ফেলছে, এই যে হাফ ইনটু a প্লাস b সেটাকে একবারে লিখে দিছে, কিন্তু ট্রাপিজিয়ামের সূত্র অনুসারে। দরকার নাই। তোমরা এইভাবে করার দরকার নাই, তোমরা সরাসরি অফসেট নিয়ে কাজ করবা। আমি এটা ত্রিভুজ, এটা হলো তোমার কি বলে, এরা সবগুলোই হয়তো ট্রাপিজিয়ামের ফর্মুলা ইউজ করছে। এরা স্যার হাফ ইনটু a প্লাস b কে একসাথে করে দিছে মিন অফসেট। সবগুলোই হলো তোমার একসঙ্গে করার জন্য হয়তো এরা মিন নিচ্ছে, ঠিক আছে। আচ্ছা স্যার একটা জিনিস আমি যেটা বুঝলাম, বলবো যে মিন টিন করার দরকার নাই, ঠিক আছে। তোমরা যেটা করবা আলাদা আলাদা করতে পারবে না। এটা ত্রিভুজের ফর্মুলা এটাতে খাটাবা, 2 নাম্বার ট্রাপিজিয়াম, 3 নাম্বার ত্রিভুজ, 4 নাম্বার ত্রিভুজ, 5 নাম্বার ট্রাপিজিয়াম, 6 নাম্বার ত্রিভুজ, ঠিক আছে। তাহলে এই দুইটা কলাম আমার লাগবে না। বেস আর অফসেট, সরাসরি অফসেট যেটা সরাসরি অফসেট আমি নিয়ে কাজ করব। যে 1 নাম্বারের অফসেট হলো তোমার 42, তারপরে 2 নাম্বারের অফসেট আমার দুইটা, ঠিক আছে। একটা হলো তোমার 42 আর একটা হলো 58। 3 নাম্বারের অফসেট একটাই, শুধু 58। 4 নাম্বারের অফসেট একটাই 60। 5 নাম্বারের অফসেট যেহেতু আমার ট্রাপিজিয়ামের অফসেট আমার দুইটাই হবে দুই পাশে, ঠিক আছে। 60 আর হলো 20। 6 নাম্বারের শুধু 20, ঠিক আছে। এভাবে নিয়ে তারপরে সরাসরি ক্ষেত্রফল লিখে দিবা, ঠিক আছে। স্যার এখানে আরেকটা জিনিস বইয়ে যেভাবে আছে এভাবে করার দরকার নাই মনে হয়। আচ্ছা আমরা এই প্রবলেমটা কি, ঠিক আছে, বল। এখানে এই যে এরিয়া মিটার স্কয়ার, এখানে পজিটিভ আর নেগেটিভ জিনিসগুলো কি স্যার? এরিয়া বা নেগেটিভ হবে কিভাবে? পজিটিভ নেগেটিভ বলতে এরা মানে যেটা করছে সেটা হলো তোমার কিভাবে মনে করো যে এটাকে একটু বাড়ায় দিলে, বাড়ায় দিয়ে 58 এর সমান বানায় নিলে, ঠিক আছে। তাহলে কি তখন আমার অতিরিক্ত আমি এতটুকু নিয়ে আসলাম না, ঠিক আছে। মানে একটা তাহলে আমার চতুর্ভুজ হয়ে গেল আর একটা হলো ত্রিভুজ হইলো। তখন চতুর্ভুজেরটা আমার পজিটিভের ঘরে লিখলাম আর ত্রিভুজটা আমি অতিরিক্ত লিখছি এটা নেগেটিভের ঘরে। তখন এই দুইটা থেকে বিয়োগ দিয়ে আমরা ফাইনালি আমার যে ইয়েটা মানে আমার ভিতরের ক্ষেত্রফল আমরা সেটা পেয়ে গেলাম। তো ওইটা আমার দরকার নেই, এই কলামও দরকার নেই, পজিটিভ নেগেটিভ শুধুমাত্র পজিটিভটা লিখবা, কারণ আমরা ওই অতিরিক্ত কাজ করতে যাব না, ঠিক আছে। স্যার বলো। স্যার এইভাবে ছক না এঁকে আমরা যদি আলাদা আলাদা 6টা ক্ষেত্রফল বের করে 6টা যোগ করে দিই তাহলে তো হয়। স্যার এটাই বলছি স্যার, ছকে স্যার সময় নেই স্যার। এটা স্যার টাইম কিলিং প্লাস অনেক আপনারাও করতে পারো, ঠিক আছে। হার্ডও তোমরা এই লাগছে যে সবগুলো ক্ষেত্রফল আলাদা করে জাস্ট সাম করে দেবা, তাহলে আমার টোটাল ক্ষেত্রফল হয়ে গেল। জি স্যার। আর লোকাল ট্রাকশনাল ম্যাথ স্যার এগুলা স্যার একটা অঙ্ক করতে স্যার 20 মিনিটের উপরে 25 মিনিট পর্যন্ত লাগে স্যার, প্রচুর সময় নেয় স্যার। সবগুলো লিখতে গেলে দেখা যায় এক্সামে লেখারও সময় পাইতাম না স্যার। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে সময় কম লাগবে, আর প্র্যাকটিস না করলে সময় বেশি লাগবে, এটা তো স্বাভাবিক। এগুলো তো সহজ জিনিস, কিন্তু প্র্যাকটিস যদি না থাকে তোমার চিন্তা করতে তো অনেক সময় চলে যাবে, প্রবলেম করবে কখন। এজন্য এগুলো প্র্যাকটিস করতে হবে স্যার বেশি করে।
স্যার একটা প্রশ্ন, বলো। স্যার অফসেটের যে বিষয়টা স্যার ওটাকে সবগুলো জিরো বিন্দু থেকে মানে একদম মূল বিন্দু থেকে সবগুলো হিসাব করা হয় নাকি আমি প্রিভিয়াস যে বিন্দুটা নিয়ে কাজ করছি ওই বিন্দুটা থেকে হিসাব করা হয়? না, অফসেট সবসময় তোমার বেস লাইন থেকেই আমাদের নিতে হয়। আচ্ছা, মানে এ বি যে বেস লাইনটা ওইটা। Offset হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার চেইন লাইন যেটা, আচ্ছা স্যার। ঠিক আছে, ওইটা থেকে সবসময় অফসেট নিতে হয়, তুমি অন্য কোনো বিন্দু থেকে নিতে পারবে না। এবং অফসেট মানেই হলো তোমার পারপেন্ডিকুলার ডিসটেন্স, ঠিক আছে, শর্টেস্ট ডিসটেন্স যেটা। ঠিক আছে? তাহলে তোমরা এই কাজটাই করো যে সবগুলো ক্ষেত্রফল বের করে আলাদা আলাদা করে যোগ করে দেবো, ওইটাই বেটার হবে। ঠিক আছে। আচ্ছা স্যার, কম্পিটিশন অফ এরিয়া স্যার, মানে প্রথম দিকে স্যার, একবারে প্রথম দিকে স্যার, ওই স্টেপ 2 একটা জিনিস আছে স্যার, একটু দেখবেন স্যার, এই যে এটা স্টেপ 2 স্যার, এখানে বলছি স্যার দা এরিয়া অ্যালং দা বাউন্ডারিজ ইজ ক্যালকুলেটেড, এটা স্থানাঙ্কের সাহায্যে, এটা কেন স্যার, এটা কিরকম এটা? এটা তোমার যদি ওই যে একদম সরাসরি স্ট্রেট না হয়, ঠিক আছে, ধরো একটু তোমার প্যারাবোলিক শেপ হইলো, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তো আমরা এই প্যারাবোলার ইকুয়েশন না বের করা পর্যন্ত এই প্যারাবোলার এরিয়াটা বের করতে পারবো না। তখন আমাদের করতে হয় কি, এখানে অনেকগুলো ওই যে ভাগ করে নিতে হবে তোমার, ঠিক আছে, ধরো অনেকগুলো তুমি অফসেটে ভাগ করে নিবা, তখন কি হবে, আমার এই অংশটুকু কিন্তু একটা ত্রিভুজের মতো আচরণ করবে, এই অংশটুকু কি করবে, একটা ট্রাপিজিয়ামের মতো হবে। তো এরকম করে আমরা তখন অনেকগুলো ভাগ করে নিয়ে তখন এই ফর্মুলা ইউজ করে আমাদের ক্ষেত্রফলগুলো বের করতে হবে। এগুলো আমরা পরবর্তীতে আসতেছি, এগুলো আগেই এখন চিন্তা করার দরকার নাই। এখন আপাতত এই যে আমরা স্যার আমি যেটা বুঝছি স্যার, একটু স্যার, স্যার আমি যেটা বুঝছি স্যার, এখানে শেডেড এরিয়া আছে না স্যার, এখানে O1 আর O2 হচ্ছে স্যার একটা রিডিং স্যার, ওই দুটো যোগ করে মানে ওই যে ট্রাপিজিয়ামের মতো, হ্যাঁ, a প্লাস হাফ ইনটু a প্লাস b, এটা। আর x2 মাইনাস x1 হচ্ছে কি স্যার O1 আর O2 এর মানে মধ্যবর্তী ডিসটেন্স স্যার, এই লম্ব ডিসটেন্স, এটা স্যার, ওইটা ট্রাপিজিয়ামের ভিতরে এটা পড়ছে। আর নিচের রেক্ট্যাঙ্গুলার তো জানি, আর দুই পাশে দুইটা ট্রায়াঙ্গেলের মতো গোলাকার জিনিসটা বাকি হয়েছে স্যার। হ্যাঁ, এটাই বুঝাইছে তো, বুঝতে পারছো তো? তাহলে আবার কোশ্চেন রাইজ হলো কেন? না স্যার, মানে বুঝলাম আর কি, আপনার থেকে শিওর হইলাম। ঠিক আছে, ওকে, এগুলো হলো আমাদের ফিল্ড বুক থেকে আমরা কিভাবে আমাদের এরিয়াগুলো ক্যালকুলেশন করব। এখন ধরো আমাদের কোন একটা ইরেগুলার জায়গা, অনেকগুলো তোমার ক্ষেত্র আছে, ঠিক আছে, অনেকগুলো ক্ষেত্র। এখন সেইখান থেকে আমরা খুব সহজে কিছু রুলস এর মাধ্যমে আমরা আমাদের ক্ষেত্রফলগুলো ক্যালকুলেশন করতে পারি, ঠিক আছে। তো সেগুলো কিরকম, মনে করো যে তোমার এটা হলো আমার বেজ লাইন, ঠিক আছে, তো আমার একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর, ঠিক আছে, একটা এদের যে মধ্যবর্তী ডিস্টেন্স এগুলো হলো সমান, এই যে ডি ডি সবগুলো ডি ডিস্টেন্স পর, ঠিক আছে। আমি যদি এরকম আমাদের অফসেট গুলো নির্ণয় করতে পারি, ঠিক আছে, একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে আমাদের অফসেট গুলো যদি আমি নির্ণয় করতে পারি, ঠিক আছে, তখন আমি এই ক্ষেত্রফলটা খুব সহজেই কিছু রুলস অ্যাপ্লাই করে বের করতে পারি, ঠিক আছে। তো আমি ধরে নিলাম যে অফসেট গুলা, এটা হলো O1, এটা O2, এটা O3, এটা O4, এটা O5, হলো O6।
ঠিক আছে, তো এইভাবে যদি আমি সবগুলো অফসেট নির্ণয় করতে পারি এবং এদের মধ্যবর্তী ডিসটেন্স যদি সবগুলো ডি করে হয়, মানে সেম ডিসটেন্স, তখন আমরা কয়েকটা রুলস অ্যাপ্লাই করতে পারি খুব সহজে। তখন আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা ক্ষেত্রফল বের করে যোগ করার প্রয়োজন হবে না, আমরা সরাসরি অফসেট থেকে আমাদের ক্ষেত্রফলগুলো নির্ণয় করতে পারি। ঠিক আছে, তো তার মধ্যে আমাদের কয়েকটা রুলস আছে। একটা হলো তোমার মিড অর্ডিনেট রুল, আরেকটা আছে হলো এভারেজ অর্ডিনেট রুলস, তারপরে ট্রাপিজয়েডাল রুলস, আর হলো সিমসনস রুলস। এই কয়েকটা রুলস অ্যাপ্লাই করে আমরা আমাদের এই ক্ষেত্রফলগুলো বের করতে পারি, কিন্তু তার শর্ত হচ্ছে আমাদের এখানে কমন ডিসটেন্স হতে হবে, ডিসটেন্স গুলো কমন হতে হবে। ঠিক আছে, তো সেটা কিভাবে বের করতে পারি? প্রথমে আসি যে আমাদের মিড অর্ডিনেট রুলস। মিড অর্ডিনেট রুলস, ঠিক আছে, এটা কি? আমাদের এখানে প্রত্যেকটা অর্ডিনেট, দুটো অর্ডিনেটের মধ্যবর্তী যে অর্ডিনেট, অর্থাৎ এদের মধ্যবর্তী ডিসটেন্স আমাদের নির্ণয় করতে হবে। প্রত্যেকটার অর্ডিনেটের মধ্যবর্তী অর্ডিনেট গুলো আমাদের নির্ণয় করে ফেলতে হবে। তাহলে আমি ধরে নিলাম যে এই দুটোর মধ্যবর্তী অর্ডিনেট হলো h1, এটা h2, এটা h3, এটা h4, আর এটা হলো h5। ঠিক আছে, O1 O2 অর্ডিনেট 1 এবং অর্ডিনেট 2 এর মধ্যবর্তী অর্ডিনেট হলো h1। এরকম প্রত্যেকটার মিড অর্ডিনেট গুলো আমরা বের করে নিব। এর যদি মিড অর্ডিনেট গুলো বের করে ফেলতে পারি, তাহলে আমাদের এরিয়াটা হবে এরিয়া ইকুয়াল টু d ইন্টু h1 প্লাস h2 প্লাস h3, এরকম আমাদের hn পর্যন্ত। অর্থাৎ আমাদের কমন ডিসটেন্স ইন্টু sum of mid ordinates। কিন্তু কিন্তু স্যার এখানে h1 h2 h3 যে এগুলো আমরা বার করছি, এগুলা কি আমাদের চেইন থেকে বের করতে হবে না স্যার? O1 আর O2 কে দুইতে ভাগ দিলে h1 বের হয়ে যাবে। এভারেজ করব আর কি, O1 O2 এই দুটো এভারেজ করলে তোমরা মধ্যবর্তী ডিসটেন্সটা পেয়ে যাবে। জি স্যার। যদি এক্সাক্ট পাওয়া যাবে না, কারণ এখানে একদম স্ট্রেট হবে তাও তো না, এখানে এরকম হইতে পারে। জি স্যার। ঠিক আছে, কিন্তু জি স্যার, যাই হোক স্টিপে ভাগ করে নিয়েছি, তার মানে আমরা কাছাকাছি পাওয়া যাবে স্যার। এটা হ্যাঁ কাছাকাছি পাওয়া যাবে। এদিক সেদিক হবে, ওই এররটা নেগলেক্ট করা হয়। আমরা এই দুটোর এভারেজ করে নিব আর কি। ঠিক আছে, মানে মধ্যবর্তী অর্ডিনেট। আর যদি আমরা চেইন দিয়ে নির্ণয় করতে পারি তাহলে তো সমস্যাই নাই, তাহলে অ্যাকুরেটটাই পাবো। মানে কষ্ট হবে স্যার, এটা এক্সট্রা আর কি কাজ করা হবে। এটা একটা ফর্মুলা। এরপরে আরেকটা ফর্মুলা আছে হলো এভারেজ অর্ডিনেট। ঠিক আছে, দুই নম্বরে আসতেছে এভারেজ অর্ডিনেট রুল। এটা কি? এখানে আমাদের ধরো অনেকগুলো তোমার ক্ষেত্রফল আছে, এটা ধরলাম O1 O2 O3 O4 O5। ঠিক আছে, আর এখানে আমাদের যে স্পিড, তোমার স্পিড এখানে দেখো অর্ডিনেট কয়টা, এখানে অর্ডিনেট আসছে মোট 5টা, আর আমাদের ক্ষেত্র আছে কয়টা? 1 2 3 4। ঠিক আছে, তো আমরা এই ক্ষেত্রগুলাকে প্রকাশ করব n দ্বারা। ঠিক আছে, n ইকুয়াল টু
নাম্বার অফ এরিয়া বা নাম্বার অফ ডিভিশন। ঠিক আছে, আর n+1 হলো নাম্বার অফ অর্ডিনেট। ঠিক আছে, এখন নাম্বার অফ ডিভিশন অর্থাৎ কয়টা ভাগ, 1 2 3 4, তাহলে অর্ডিনেট আমার অবশ্যই একটা বেশি হবে। এই জন্য এই যে n প্লাস এখানে বলতেছি নাম্বার অফ। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা এরিয়া পাবো কিভাবে? এরিয়া ইকুয়াল টু 1 ও 2 এরকম on পর্যন্ত ডিভাইডেড তোমার n+1। ঠিক আছে, ইনটু আমাদের যে তোমার টোটাল লেন্থ, এখান থেকে এই পর্যন্ত টোটাল লেন্থ ধরো l ইনটু l। ঠিক আছে, এখানে আর আমার প্রত্যেকটা স্ট্রিপের আমাদের যে লেন্থ প্রত্যেকটার কমন ডিসটেন্স দরকার নাই। এখানে আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত টোটাল ডিসটেন্সটা যদি জানা থাকে এবং আমার যদি অর্ডিনেট গুলো জানা থাকে, সেখান থেকে আমরা এই ফর্মুলা ইউজ করে আমাদের সরাসরি তোমার মানটা বলে এরিয়াটা ক্যালকুলেট করে ফেলতে পারবো। স্যার এখানে ডি এর মান সব জায়গায় সমান হতে হবে না স্যার? না না, এখানে ডি এর মান সব জায়গায় সমান দিতে হবে না, এখানে আমার টোটাল লেন্থ জানলেই হবে। ঠিক আছে, এগুলো সব সমান হতে হবে না, অসমান হলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটাকে বলে এভারেজ অর্ডিনেট রুল। ঠিক আছে, তাহলে এটা কি বলে, যদি আমরা ল্যাঙ্গুয়েজে প্রকাশ করতে চাই তাহলে এরিয়া ইকুয়াল টু সাম অফ অর্ডিনেট ডিভাইডেড নাম্বার অফ অর্ডিনেট, নাম্বার অফ ডিভিশন হবে। বুঝছো, এখানে একটু তোমার মনে হচ্ছে মিস্টেক আছে। ঠিক আছে, নাম্বার অফ ordinate into length of baseline. ঠিক আছে, তাহলে সাম অফ অর্ডিনেট ডিভাইডেড নাম্বার অফ অর্ডিনেট ইনটু লেন্থ অফ বেসলাইন, এই ফর্মুলা দিয়ে আমরা এভারেজ অর্ডিনেটে আমাদের বের করে ফেলতে পারবো। তো এরপরে আছে আমাদের ট্রাপিজয়েডাল রুল। ট্রাপিজয়েডাল রুল, ঠিক আছে, ট্রাপিজয়েডাল রুল যে আমাদের ট্রাপিজিয়াম থেকে আসছে, এটা সবচেয়ে তোমার বেশি ইউজ হয়। ঠিক আছে, এবং মোটামুটি মানে একটু একুরেট রেজাল্ট পাওয়া যায়, এই জন্য এই রুলটা আমাদের অ্যাপ্লাই হয় বেশি। তো ট্রাপিজয়েডাল রুলটা কেমন, এখানেও আমাদের বিভিন্ন ধরনের অর্ডিনেট বের করতে হয়। ঠিক আছে, ধরো এরকম এরকম
স্যার কই? স্যারের মেবি নেটওয়ার্ক প্রবলেম আছে। কারেন্ট চলে গেছে আমাদের এখানে, স্যারেরও চলে গেছে, পালিচারের এইদিকে কারেন্ট চলে গেছে। এই আমার কারেন্ট চলে গেছিল, এই জন্য আমাকে বের করে দিয়েছিল। তো সবাই নাকি ও এই শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। তাহলে আমরা ট্রাপিজয়েডাল রুলে আসি। ট্রাপিজয়েডাল রুল হলো আমাদের O1 O2 O3 O4 O5, ঠিক আছে? তো এরকম এদের কমন ডিস্টেন্স যদি d হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের টোটাল এরিয়া হবে, এখানে আমাদের এই সূত্রটা ডেভেলপ করা হয়েছে কিভাবে, এটা একটা ট্রাপিজিয়াম, এটা একটা ট্রাপিজিয়াম, এটা একটা ট্রাপিজিয়াম, এটা একটা ট্রাপিজিয়াম, সবগুলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করে আমাদের যোগ করে আমরা ক্ষেত্রফলগুলো বের করে ফেলি, ঠিক আছে? তো এটাই আমরা সরাসরি বের করতে পারবো কেমনে? টোটাল এরিয়া ইকুয়াল টু d/2 ইনটু তোমার O1 প্লাস ON, মানে ফার্স্ট অর্ডিনেট এবং লাস্ট অর্ডিনেট, প্লাস 2 ইনটু বাকিগুলা O2 প্লাস O3 প্লাস ON মাইনাস 1, মানে আগেরটা আর কি, শেষেরটার আগেরটা, ঠিক আছে? ট্রাপিজয়েডাল ফর্মুলা হলো তোমার d/2 অর্থাৎ কমন ডিসটেন্স ভাগ 2 ইনটু ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট প্লাস বাকি অর্ডিনেট গুলোর যোগফলের 2 গুণ, ঠিক আছে? এভাবে আমরা আমাদের ট্রাপিজয়েডাল ফর্মুলা ইউজ করে আমরা আমাদের ক্ষেত্রফল বের করে ফেলবো, ঠিক আছে? স্যার এটা কি স্যার সবচেয়ে বেশি পিওর স্যার ট্রাপিজয়েডাল ফর্মুলা? একদম পিওর বলা যাবে না, তবে ওই যে মিড অর্ডিনেট তিনটা থেকে তুলনামূলক অর্ডিনেট তুলনামূলক একটু অ্যাকুরেট, ঠিক আছে? আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে এইটা ইউজ করা হয়, আর এই যে আরেকটা আছে তোমার সিমসনস রুল, ঠিক আছে? সিমসনস রুল ইউজ করে মোটামুটি আমাদের অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যায়, ঠিক আছে? তো লাস্টে আসি আমাদের সিমসনস রুল। সিমসনস রুল, ঠিক আছে? তো সিমসনস রুলটাকে ওই যে আমরা যেটা দেখলাম আর কি, যে
সিমসন্স আমাদের এই বাউন্ডারি গুলাকে একটা যদি প্যারাবোলিক বাউন্ডারি হয়, তো সেই হিসেবে সে প্যারাবোলা বাউন্ডারি ধরে রুলসটা ডেভেলপ করছে। ঠিক আছে, তো সিমসনের রুলটা কি? সিমসনের রুল হলো আমাদের টোটাল এরিয়া ইকুয়াল টু, এখানেও কমন ডিস্টেন্স থাকতে হবে, d/3 O1 প্লাস ON, অর্থাৎ ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট প্লাস 4 ইন্টু জোড় O2 প্লাস O4 প্লাস O6। ঠিক আছে, প্লাস 2 ইন্টু বেজোড় 3 প্লাস O5 প্লাস O7। ঠিক আছে, আমাদের কমন ডিস্টেন্স বাই 3 ইন্টু ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট প্লাস 4 ইন্টু ইভেন অর্ডিনেট আর 2 ইন্টু অড অর্ডিনেট। ঠিক আছে, তো এই সিমসনস রুলস ইউজ করার জন্য আবার কিছু লিমিটেশন আছে। ঠিক আছে, তো লিমিটেশনটা কি? লিমিটেশনটা হলো যে আমাদের এখানে যে ডিভিশন গুলো ইভেন হতে হবে। ঠিক আছে, অর্থাৎ নাম্বার অফ স্ট্রিপ or division should be even। ঠিক আছে, আমাদের নাম্বার অফ ডিভিশন ইভেন হতে হবে। ঠিক আছে, আর নাম্বার অফ অর্ডিনেট অড হইতে হবে। অড হতে হবে। তার মানে স্যার এর উল্টা হইলে স্যার এটা আর ইউজ করতে পারবো না। না, এটা ইউজ করতে পারবো, কিন্তু তখন ওই যে একটা স্ট্রিপ তোমাকে বাদ দিতে হবে। ধরো আমার নাম্বার অফ ডিভিশন 7টা আসলো, ঠিক আছে, বা নাম্বার অফ স্ট্রিপ 7টা আসলো, তখন তো আমি এটা আমি 6টার জন্য বার করতে পারবো। 6টার জন্য এটা ইউজ করবা। আর 7 নাম্বারের জন্য, ধরো এটা আমার 7 নাম্বার স্ট্রিপ, এটার জন্য তখন তুমি ট্রাপিজয়েডাল ফর্মুলা ইউজ করে একটু আলাদা বের করে ওটার সাথে যোগ ও করে স্যার, দেবে। বুঝছি। জি স্যার। ঠিক আছে, 7টা থাকলে স্যার 6টা আমি এটা সিমসনে করব, আর বাকি একটা ট্রাপিজয়েডে করব। অড চলে আসে তাহলে ইভেন্টটাকে ইভেন্ট পর্যন্ত তুমি বের করবা হলো সিমসনের রুল ইউজ করে, আর লাস্টের স্ট্রিপ যেটা সেটা বের করবা হলো ট্রাপিজয়েডাল রুল ইউজ করে, তারপরে দুইটা যোগ করে দিবা, ব্যাস। মানে স্যার সিমসন স্যার এটা কি প্যারাবোলিক টাইপের একটু হওয়ার জন্য একুরেট ইয়া করে আর কি, একুরেসি ভালো স্যার মানে তার। উনি প্যারাবোলিক ধরে আর কি এই রুলসটা ডেভেলপ করছে। ঠিক আছে, তাছাড়া তুমি যে প্যারাবোলিক ছাড়া ইউজ করতে পারবে না তা না, আমরা সব ক্ষেত্রে ইউজ করতে পারবো। আমরা স্ট্রিপে ভাগ করে আমরা যদি আমাদের অর্ডিনেট গুলো বের করতে পারি, সেই অর্ডিনেট থেকে আমরা সরাসরি এই রুল ইউজ করতে পারবো, সমস্যা নেই। স্যার চারোটা কি স্যার ঠিক মুখস্থ আছে, করতে হবে স্যার? হ্যাঁ চারোটাই মুখস্থ করতে হবে এবং চারোটার ডিফারেন্সটাও একটু ভালোভাবে মাথায় রাখতে হবে, এবং এই চারটা দিয়েই আমরা সাধারণত আমাদের যে এরিয়া গুলো ক্যালকুলেট করে থাকি। ঠিক আছে, তো এই রুলস দিয়ে দেখো তোমাদের অনেকগুলো প্রবলেম দেওয়া আছে, তো এই প্রবলেম গুলো তোমরা করবা। প্রবলেম 1 দেখো, এখানে অর্ডিনেট গুলো দেওয়া আছে, এরপরে
তাহলে তোমরা তো এখন এই রুলগুলো ইউজ করতে পারবা নাকি? পারবা না? ইনশাআল্লাহ স্যার। পারবা, শুধু সূত্রে বসা দিলে হবে। দেখো এই যে 1 নাম্বার প্রবলেম, 2 নাম্বার, তারপরে 3 নাম্বার, এরকম করে 3টা প্রবলেম দেওয়া আছে। এই 3টা প্রবলেম একটু করো, ঠিক আছে? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। আদাব স্যার।